আমরা কথা বলছি প্রদেশিকা টিভি থেকে। আজকের আলোচনায় আছেন মুস্তারি বানু স্বামী কামাল হোসেন, মুর্শিদাবাদ জেলা সিপিআইএম পার্টির অন্যতম সদস্য এবং পরিযায়ী কমিটির সম্পাদক কামাল হোসেন। মুস্তারি বানু একটা গ্রামের মেয়ে, অজপাড়া গাঁ বললেও চলে। ভগবানগোলার বেলিয়াশ্যামপুর গ্রাম, সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার মধ্যে। এই মহিলা মুস্তারি বানু এসআইআর নিয়ে প্রথম মামলাকারী সুপ্রিম কোর্টে। এই বিষয় নিয়ে আমরা কথা বলছি কামাল হোসেন, জেলা কমিটির অন্যতম সদস্যের সঙ্গে। আচ্ছা কামাল হোসেন সাহেব, আপনি বলুন যে একটা গ্রামের মেয়ে, যে মেয়ে খুব একটা আমরা দেখিনি পার্টিতেও খুব সক্রিয়ভাবে একটা খুব বেশি ভূমিকা, সেই মেয়ে কিভাবে একটা সুপ্রিম কোর্টে এসআইআর মামলার কথা ভাবতে পারল? প্রথমে আপনাদের মাধ্যমে সকল আপনাদের নমস্কার, ধন্যবাদ জানাই। যে অনেক দেরি হলো, আপনারা বুঝেছেন যে একটা এসআইআর নিয়ে যে হেনস্থা হয়রান হচ্ছে গোটা রাজ্যের মানুষ, পশ্চিমবাংলার এই হেনস্থা হয়রানি পরিকল্পিতভাবে করার যে চক্রান্ত এবং বোঝাপড়া করে হচ্ছে, এটা এসআইআর এর নোটিশ হওয়ার অনেক আগে থেকে আমরা বুঝেছি। আপনারাও সেটা জানেন যে দেশে মোদি, রাজ্যে দিদি, তার একটাই মালিক হচ্ছে আরএসএস, একটাই মালিক, দুটো দোকানদার। একটা মালিক হচ্ছে দোকানদার হচ্ছে বিজেপি, আর একটা হচ্ছে তৃণমূল। এটা আপনাদের স্মরণ করে দিই যে তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক দুটোই আরএসএস এর দেওয়া, ঠিক করে দেওয়া 1998 সালে দলটি যখন প্রথম হয়। ফলে এর আগে আপনারা দেখেছেন 2021 সালে যখন নির্বাচন হয়েছে, তখন এনআরসির ভয় দেখে মানুষকে ভীতি সন্ত্রস্ত করে নিজেদের পক্ষে তৃণমূল এবং বিজেপির বাইরানি দিয়ে তারা নির্বাচিত হয়েছে। পশ্চিমবাংলায় যে চুরি, ডাকাতি, কাটমানি, আদানি, সন্ত্রাস চলছে, তাকে খাটো করে মানুষের স্মৃতি থেকে, দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং যাতে মানুষ এনআরসি করে, সেই আত্মনির্ভর ফ্যাসিস্টবাদের কাজ হচ্ছে মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করা। ফ্যাসিস্ট দলে সেই কাজটা হচ্ছে দক্ষিণপন্থী দল। ফলে পরিকল্পিতভাবে যখন এসআইআর হবে, তার 2 মাস আগে থেকে যখন বিজেপি তৃণমূলের মধ্যে ব্যাপক প্রচার হয়, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তার সঙ্গে হচ্ছে নানানভাবে কর্মসূচিতে তৃণমূল এবং বিজেপি দুজনাই, বিজেপি বলে আমরা করব এবং 1 কোটির বেশি মানুষকে এই ডিভোটার করব, আর তৃণমূল বলে আমরা রুখে দেব। এবং রাজ্যে যখন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এসআইআর যদি হয় তাহলে আমার মৃতদেহের উপর দিয়ে হতে হবে, আমি কিছুতে এসআইআর হতে দেব না। একই কথা বলেছিলেন ওয়াকফ বোর্ড নিয়ে, যে ওয়াকফ আমি হতে দেব না। আর ওয়াকফ নিয়ে আন্দোলন যখন আমাদের মুর্শিদাবাদ সাংসদগঞ্জে হলো, তখন সুতিতে সবাই এসে বললেন যে ওয়াকফ নিয়ে যারা আন্দোলন করবে আমার চাইতে কেউ শত্রু হবে না, বড় শত্রু হবে আমি। আর যদি এই ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করো। এবং এটা মুসলমান সংখ্যালঘু মানুষদের উপর তিনি একজন মুখ্যমন্ত্রী বিচারিতা করেছেন, মানুষকে ভাওতা দিয়েছেন, ভুল বুঝিয়ে সেই এসআইআর এই ওয়াকফ বোর্ডের তিনি কার্যকারী করেছেন। অনুরূপভাবে এসআইআর তাই নিয়ে যখন এসআইআর এর নোটিশ হওয়ার 2 মাস আগে থেকে মানুষ, গ্রাম বাংলার অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত বা শিক্ষিত নয় এরকম, এমনকি শিক্ষিত পরিবারের মানুষজন কাগজ, এসআইআর এর যে হিয়ারিং এর সময় যে কাগজপত্র দিতে হবে তা নিয়ে শুধু
ক্যারি দিয়ে দৌড়াদৌড়ি করেছেন অনেক আগে থেকে। ফলে মোস্তারি বানু গ্রামীণ মহিলাদের মধ্যে থেকে কাজ করেন এবং একটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন, তারও কাজ করেন, মহিলা সমিতি কাজ করে, ক্ষেতমজুরের মধ্যে কাজ করে। এবং তিনি যখন পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা হয়, দুর্ঘটনায় মারা যায়, নানান সমস্যা হয়, এবার যখন এসআর নিয়ে যখন নোটিশ হলো, তখন এবং তার আগে, যেহেতু আমি পরিযায়ী জেলা সম্পাদক, একই পরিবারে একই জায়গায় যেহেতু বসবাস করি, কি রাত 12টা 1টা 2টো 5টার সময় কি হবে দাদা, এসআর হলে পরে আমাদের নাম ভোটার থাকবে না থাকবে না, আমাদের বাড়ি আসতে হবে না হবে না, এরকম যখন হাজারো ফোন আসে, তখন তিনি অনুভব করেছিলেন। এই অনুভব থেকে তিনি বলেন যে এই নিয়ে কিছু করা যায় কিনা। তাহলে আমার মাথায় এসেছিল ওনারই পরামর্শ অনুযায়ী, তখন আমাদের রাজ্যের সর্বোচ্চ হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং সুপ্রিম কোর্টের তিনি এই বিভিন্ন সভায় বিভিন্ন মামলা লড়েন, আমাদের আইএলএর নেতা কমরেড সব্যসাচী চ্যাটার্জি, তাকে তিনিও ফোন করেন, তার সঙ্গে যেহেতু ব্যক্তিগত পরিচয় আছে এবং আমিও করি, তখন আইনগত বিষয় উনি দেখে বলেন যে কিছু একটা করা যাবে। তার ফলে তখন বলা হয় এবং তিনি তারই উদ্যোগে আমাদের পার্টি রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিমকে এই মামলার প্রস্তাব তিনি দেন যে মামলা করা যাবে। কিন্তু বিহারে মামলা করে খুব একটা সুবিধা হয়নি, কিন্তু রাজ্য পার্টির সিদ্ধান্ত মতে এই মামলা মোস্তারি বানু উদ্যোগ নিয়ে তার সহায় নিয়ে এই মামলা 2025 সালের 11 নভেম্বর প্রথম পিটিশনারে মামলা করা হয়, যাতে পশ্চিমবাংলার মানুষ হেনস্থা হয়েছে। আর একটা কথা হচ্ছে, যখন নোটিশ হলো তখন নির্বাচন কমিশন বলল যে মহিলাদের সম্পূর্ণ উদাম করা কান এর পাসপোর্ট ছবি দিতে হবে, নাহলে ইনোভেশন ফর্মে তাদের নাম বাতিল হয়ে যাবে, ভোটার হয়ে যাবে। এ একটা আতঙ্ক ছিল। তাহলে মুসলিম বিশেষত জৈন, খ্রিস্টান, ইহুদি, মুসলমানদের নাম বা একটা টার্গেট, মতুয়াদের নাম বাতিল হওয়ার একটা টার্গেট আছে বিজেপির, আরএসএস এবং তৃণমূলের বাইনারি আছে, এটা পরিকল্পিত একটা। ফলে এই ইনোভেশন ফর্মের সময় যাতে তাদের এই ছবি, হিজাব পরার ছবি যাতে কার্যকরী হয়, তার একটা মাথায় আছে। তার সঙ্গে এই যে এআইটা ব্যবহার করছে আপনার হচ্ছে এসআইআর দিয়ে যে এআই যেখানে নাম নথিভুক্ত হচ্ছে, এই এআইটা ভারতবর্ষের কোথাও কোনোদিন পরীক্ষিত নয়। এই প্রথম পশ্চিমবাংলার মাটিতে এই এসআইআর নিয়ে এই টেকনিক্যাল কাজটা এই কার্যকারী করা হচ্ছে। ফলে যন্ত্র চালিত এখানে মানুষ কোনো ব্যবহার হচ্ছে না। ফলে একটা আমাদের আশঙ্কাই ছিল যে সঠিকভাবে এই নাম নথিভুক্ত হবে না এবং অনেকবার হবে। তারপরে যখন ফার্স্ট হিয়ারিং এলো, সেকেন্ড হিয়ারিং এলো, বেশ কিছু বুথ পিছু 50, 100, 150 মানুষকে শুনানিতে ডাকা হলো। তখন বোঝা গেল, এটা আপনাদের মনে করিয়ে দিই, মানুষের এনআরএসএল ফর্ম ফিল আপ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। 15 নভেম্বরের পর মানুষ কিন্তু ফর্ম ফিল আপ করেছে লাস্ট সময়। এনআরএসএল ফর্ম ফিল আপের পরে যখন মানুষের খসড়া তালিকায় নাম চলে আসলো এবং নির্বাচন কমিশন বলল যে 2002 সালে যখন বামপান সরকার পশ্চিমবাংলায় ছিল, লাস্ট এসআইআর হয়েছে, সেই তালিকায় যে ভোটারদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস বা কোনো নথি লাগবে না। তখন মানুষ স্বস্তি হলো যে না, আমরা ঠিক আছি। ভোটার তালিকা বেরালো, মানুষের মধ্যে ছিল, মানুষের মধ্যে কোনো আতঙ্ক ছিল না। কিন্তু তৃণমূল আর বিজেপির এবং নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছিল। তারা দেখলো যে মানুষের মধ্যে আতঙ্ক, ভয় সৃষ্টি করা যাচ্ছে না। ফলে নতুন করে এই যে লজিক্যাল ডিসক্রিমিনেশনের নামে লক্ষ 1 কোটি, সারা রাজ্যে 1 কোটির বেশি মানুষকে 13 জানুয়ারি থেকে নোটিশ ধরাতে লাগলেন।
ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলো। তারপরে 19শে জানুয়ারি আমাদের উকিল আবার সেই মামলা সূত্র ধরে 19শে জানুয়ারি পিটিশন করলেন, পুট-আপ দিলেন। 19শে জানুয়ারি হিয়ারিং হলো। সেই হিয়ারিং এ আপনারা দেখেছেন তার আগে যে যারা হিয়ারিং এ আসছিলেন তাদেরকে কোনো রিসিভ দেওয়া হচ্ছিল না। তারপরে বললেন এই মাধ্যমিক অ্যাডমিট কার্ড ব্যবহার হবে না। তাহলে লাখ লাখ মানুষের এইরকম লাখ লাখ ছেলে মেয়েদের হয়রান করা হচ্ছে, গ্রাহ্য হচ্ছে না, রিসিভ দিচ্ছে না। তার কি প্রমাণ আছে? আমি যে হিয়ারিং এ গেলাম, কাগজপত্র ডকুমেন্ট দিলাম, তার কি প্রমাণ? ফলে সেই দিন মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিল যে প্রতিটা যারা হিয়ারিং নোটিশ পেয়ে হিয়ারিং হচ্ছে তাদেরকে প্রত্যেককে রিসিভ কপি দিতে হবে। সেটা কার্যকারী হয়েছে, অ্যাডমিট কার্ড কার্যকারী হয়েছে। তারপরে হলো যে একই জায়গায় একটা পৌরসভা বা পঞ্চায়েত এলাকায়, একটা ব্লকে না থেকে পঞ্চায়েত এলাকায় হিয়ারিং করতে হবে, পৌরসভা হলে ওয়ার্ডে ওয়ার্ডে করতে হবে। তার সঙ্গে বললেন যে আবেদনে ছিল যে বয়স্ক যারা ব্যক্তি তাদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিং করতে হবে, প্রতিবন্ধী তাদেরকে বাড়িতে গিয়ে করতে হবে, গর্ভবতী মহিলা তাদেরকে বাড়িতে গিয়ে করতে হবে। অর্ডার 11টা আইটেম হলো। সুপ্রিম কোর্ট রায় দিলে তখন নির্বাচন কমিশন কার্যকারী করতে বাধ্য হলে। তারপরে নেক্সট ডেট ছিলেন 4 ফেব্রুয়ারি। সেই হিয়ারিং এ সেদিন আমাদের পক্ষ থেকে মোস্তারে মানুষ যিনি উকিল, তার বক্তব্য ছিল যে এই যে লজিক্যাল ডিসক্রিপশনের নামে যে হয়রানি হচ্ছে, বিভিন্ন টাইটেল, বিষয়দের সংখ্যালঘু মতুয়া, তারপরে এসসি এসটি সম্প্রদায়ের কিছু মানুষ আছেন, নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়, তাদের কিছু টাইটেলের বিষয় আছে। একই ব্যক্তি আমাদের একটু ভিন্ন হয়ে যায়। যেমন আমি বলতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন নমিনেশন ভোটার লিস্টে তার নাম আছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন বিধানসভা লোকসভায় দাঁড়িয়েছেন তখন তার নমিনেশন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে, কিন্তু তিনি সই করেন মমতা ব্যানার্জি হিসাবে। তাহলে মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় একই ব্যক্তি না? বন্দ্যোপাধ্যায় চ্যাটার্জি এইসব নিয়েও শুনানিতে ডাক পেয়েছে পশ্চিমবাংলায়, হতে পারে, কিন্তু একই ব্যক্তি। এইটা তো নন বেঙ্গলিরা বুঝবে না, অন্য স্টেটের যারা অফিসার বুঝবে নন বেঙ্গলি। তখন না আমাদের এআই তো মিলবে না, কারণ চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় যখন এআই বানানটা আসবে, বানানটা মিলবে না। কারণ আমরা প্রথমে অভিযোগ করেছি যে এআই যে সফটওয়্যার ব্যবহার হচ্ছে তার পরীক্ষা জানা সেটা সঠিকভাবে নিতে পারবে না, আর সেটাই বিচারটাই করতে হবে জাজমেন্টে, মানে জাজ যেটা দিলেন, এবং অনেকগুলো জাজকে বা অফিসারকে যে রিক্রুটমেন্ট করতে হবে। আমরা যেটা বলেছিলাম আমাদের পক্ষ থেকে যে বাংলা ভাষী অফিসারদেরকে নিয়োগ করতে হবে। এই ইলেকশন কমিশন যেহেতু রাজ্য সরকারকে এসআর কেসে পার্টি করা আছে, রাজ্য সরকার আর ইলেকশন কমিশন বরাবরই একে অপরের দোষারোপ দিয়ে চলছিলেন, এবং লাস্ট 20শে ফেব্রুয়ারি যে হয়েছে রায়, সেখানেও আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে একে অপরের দোষারোপের কোনো কাজ নেই। 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছিল যে আর নির্বাচন করেছিল বাংলাভাষী অফিসারদের প্রয়োজন, 8,505 জন বাংলাভাষী কর্মচারী, তাদের অফিসার, তাদের তিনি দেননি। 4 তারিখে রায়। তারপরে যখন কড়া ভাষায় বললেন 9 ফেব্রুয়ারি যখন হিয়ারিং হলো, সেই হিয়ারিং এ বললো কালকেই 5টার মধ্যে নাম দিতে হবে, কিন্তু নাম আর তালিকা দিলে নাম দিলেন না। এই যে টাল বাহানা, তালিকা সংখ্যা দিচ্ছেন, তালিকা দিচ্ছেন কিন্তু নাম দিচ্ছেন না, এই টাল বাহানার মধ্যে দিয়ে যখন নির্বাচন কমিশন করা হলেন, তখন 7 ফেব্রুয়ারি রাজ্য সরকারের পক্ষ থেকে একটা তালিকা দেওয়া হয়েছে, সেটা কার্যকরী হয়েছে, হলফনামা দেওয়া হয়েছে। ফলে এই লড়াইয়ে আছে শেষ পর্যন্ত আজকে দাঁড়িয়ে। যখন এসআর আপনারা দেখেছেন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, যখন এসআর এর মানুষের লক্ষ মানুষের হয়রান করে শেষের দিকে 4 ফেব্রুয়ারি 7 তারিখ হচ্ছে লাস্ট ডেট, তখন হয়তো গোটা ব্লকে কোথাও 50 জন কি 100 জন গোটা ব্লক মিলে আছে, গোটা পৌরসভায় তো 50 জন 100 লোকেরা হিয়ারিং বাকি আছে। প্রায় 99% যখন মানুষের হিয়ারিং এ হেনস্থা হয়রানি শেষ,
যখন দেখছে যে গোটা সাফল্যটা একজন মুর্শিদাবাদ জেলার প্রান্তিক একেবারে সীমান্তবর্তী এলাকার মহিলা ভগবান গোলা বেলিয়া সম্পর্কে মোস্তারি বানু হচ্ছে একজন গ্রামের মহিলা, গোটা সাফল্যতা নেবে। এই সাফল্য মোস্তারি বানু নেবে মানে গোটা সিপিএম এর ক্রেডিটটা নিয়ে নেবে। ফলে মমতা ব্যানার্জি বেকারিতায় পড়ে তিনি দিল্লিতে গেছিলেন আইপ্যাকের যে ফাইল শুরু করেছিলেন তার হিয়ারিং থেকে, যেহেতু সেই হিয়ারিং কে পিছিয়ে গেল তখনই তার আইপ্যাক এবং আরএসএস তারা পরামর্শ দিল যে 4 ফেব্রুয়ারি হিয়ারিং আছে, তাহলে মোস্তারি হচ্ছে ফার্স্ট পিটিশনার, তিনি সেখানে গেলেন, না উকিল, তার ওকালনাথের নাম আছে আপনারা দেখাতে পারবেন, তিনি তো ওকালনাথের নাম নেই, তাহলে উনি উকিল না, তিনি কি রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্যের মুখ্যমন্ত্রী কেন, রাজ্য সরকারের পক্ষ থেকে তো উকিলরা আছে, তাহলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে গেলেন না, উকিল হিসাবে গেলেন না, পিটিশনার হিসাবে গেলেন। কিন্তু তিনি তো ফার্স্ট পিটিশনার নন, তিনি সাপ্লিমেন্টারি সেখানে যুক্ত হলেন যখন 99% মানুষের হয়রানি শেষ জায়গায় গেল। ফলে তার পিছনে যেহেতু ট্যাগ আছে, তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর পশ্চিমবাংলার কর্পোরেট মিডিয়া, পুঁজিপতি মিডিয়া বলতে কোনো দ্বিধা নেই, একজন গ্রামীণ মহিলার সঠিক কথা না প্রচার করে তিনি বললেন যে এই মামলাতে লড়লেন, সলভ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা মিথ্যাচার করলেন। তার মুখে যখন সোশ্যাল মিডিয়া এবং টিভি 9 যখন টিভিতে এর পক্ষে মূল পিটিশনার যে মোস্তারি বানু, আপনারা দেখতে পারেন যে ফার্স্ট পিটিশন যখন 11 নভেম্বর 2025 করেছে, সেখানে দেখবেন মোস্তারি বানু ভার্সেস দ্য ইলেকশন কমিশন, মমতা ব্যানার্জি গোটা নাম আছে দেখতে পাচ্ছেন। 19 জানুয়ারি যখন হিয়ারিং হয়েছে, সেখানেও দেখুন মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। আপনি 4 ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি তার ফেক যে ইমেজ দিতে গেছিলেন এবং মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরাতে গেছিলেন এবং তিনি বোঝাতে চেয়েছিলেন, সেখানেও সেদিন 4 ফেব্রুয়ারি দেখুন 4 ফেব্রুয়ারি 2026 যে হিয়ারিং আছে, সেখানেও কোথাও মমতা ব্যানার্জির নাম আছে, সেখানেও মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন ইন্ডিয়া অফ অ্যান্ড আদার্স। আপনি তারপরে তিনি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে যে ভূমিকা পালন করার কথা তা করলেন না, অথচ তারপরে যে হিয়ারিং হলো 9 ফেব্রুয়ারি, সেখানে মোস্তারি বানু এবং আমি, আমার পার্টির লিডাররা, আমার উকিলেরা সরাসরি সেখানে হাজির ছিলেন। সেদিন তার মুখ পুড়ে গেছে, একটা মিথ্যাচার ডিগ্রি, যেমন তিনি একটা ফলস ডক্টরের না করে তিনি যেমন ডক্টরের হিসাবে লিখছিলেন, সেরকম একটা ফলস প্রচার করবার জন্য 9 ফেব্রুয়ারি যখন মোস্তারি বানু ওখানে হাজির থাকলেন, হিম্মত হলো না মমতা ব্যানার্জি তার মুখোমুখি হওয়ার। এমনকি মুখ্যমন্ত্রী যখন বুঝতে পারলেন যে একটা গ্রামীণ মহিলা এই মামলা করতে পারে, তাহলে তার সঙ্গে তো যোগাযোগ করতে পারছেন এখন নাগরিক হিসাবে, তিনি তাকে তাচ্ছিল্য করলেন। এবং আপনারা দেখলেন এই যে 20 ফেব্রুয়ারি লাস্ট হিয়ারিং হয়েছে এবং কমিশন, আমরা যেটা চেয়েছিলাম যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে জেলায় জেলায় মানুষ এই যে যাদের লজিক্যাল ডিসকাশনের নামে 28 তারিখে আপনার তালিকা বেরাবে এবং তারপরে প্রচুর মানুষের পরিকল্পিতভাবে বাদ দিয়ে বিজেপি এবং তৃণমূল মিলে এই যে পরিকল্পনাভাবে মানুষের হয়রানি করবে, হেনস্থা হবে, মানুষের ভয়ভীতি দাঁড়াবে, একটাই কারণ হচ্ছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির তার বড় নেতা, মেজ নেতা, ছোট নেতা, পাড়ায় পাড়ায় ছুচকা নেতা যারা লুটরাট করছে, কাটমানি খাচ্ছে, গাড়ি বাড়ি করছে, আপনার বাড়ির টাকা, রাস্তার টাকা, আপনি ভাবলে অবাক যাবেন। এই ভগবান গোলা থেকে গোটা রাজ্যে এই যে আমার পাড়া আমার সমাধানের নামে লুট হচ্ছে, যেখানে যত বেশি কাটমানি সেই কাজটা করছে। আমরা তো গ্রাম বাংলার ছেলে, আপনি তো গ্রামের ছেলে, আমরা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বলছি। নিবিড় সংসদ, আপনি এইটাকে তো দৃষ্টিতে ঘোরাবার জন্য এই কাজটা করছে। এই যে পশ্চিমবাংলার মাটিতে যেভাবে লুট হচ্ছে, টাকা পয়সা কাটমানি যেভাবে হচ্ছে, আপনি মিথ্যাচার হচ্ছে, এইটার দৃষ্টিতে মানুষের মধ্যে যাতে মাথায় না থাকে
সেটার জন্য তো আপনি দেখুন একটা টিউবওয়েল 30 ফুট থেকে 5 ফুটের একটা ফিল্টার আর 5 ফুটের একটা লোহার পাইপ, 40 ফুটের মধ্যে তার মিনিমাম বিল হচ্ছে 21,000 টাকা থেকে, কোনোটার দাম 41,000 টাকা, আর কোনোটা 99,000 টাকা, 1,20,000 টাকা পর্যন্ত। আমার কাছে তার প্রমাণ আছে, মমতা ব্যানার্জির ছবি সহ তার পোস্টার লাগিয়েছে। এরকম একটা ভয়ানক দুর্নীতি হচ্ছে এখানকার। আপনি শুধু আমি ভগবানগড়ার কথা যদি বলি, এখানকার ভগবানগড়া পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এমনকি পঞ্চায়েত সমিতির উপরে জেলা পরিষদ এবং জেলা পরিষদের উপরে যারা এমপি আছে তারা এই লুটের সঙ্গে যুক্ত। ফলে এটা সাধারণ মানুষের একটা কথা বলা হলো যে মানুষের অভিমুখে ঘুরিয়ে দেওয়ার জন্য এসআর, কিন্তু এই এসআর তো শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না, ভারতবর্ষে প্রায় 11টা রাজ্যে হচ্ছে, পশ্চিমবাংলার সহ। তাহলে সেক্ষেত্রে আমরা কেন এটা বলবো যে অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য? আমি বলি যদি সত্যিকারই এসআর এর প্রকৃত যে কর্মসূচি, তাহলে তো যারা মৃত ভোটার আর যারা ট্রান্সফার ভোটার, এই দুটো বা ফল ভোটার যারা আছে, এই তালিকা তো ইতিমধ্যে প্রায় বাদ হয়ে গেছে। গুজরাটের মতো রাজ্যের 74 লক্ষ বাদ গেছে, কিন্তু পশ্চিমবাংলার চিত্রটা একটু ভিন্ন। পশ্চিমবাংলার থেকে কম, সেখানে বিজেপি ক্ষমতা আছে। আমি যদি বলি সত্যিকারী মমতা ব্যানার্জি যে প্রশ্ন নিয়ে আপনারা আজকে আমাকে বসিয়েছেন, যেটা মিডিয়াতে এলো যে মোস্তারি বানু নাম কেউ জানতো না, কিন্তু মমতা ব্যানার্জি জানার পরে গেল। কিন্তু এই প্রশ্ন আপনাকে করতে চাই, এই সত্যিকারী এসআইআর নিয়ে স্বচ্ছ ভাবনা নিয়ে যদি হেনস্থা বন্ধ করতো, লাখ লাখ কোটি কোটি মানুষের যদি হেনস্থা বন্ধ করতো, তাহলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির দল তৃণমূল বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আছে। তাহলে তো বিধানসভায় বিল পাস করে সরকারের পক্ষ থেকে মামলাটা করতে পারতেন। কিন্তু এসআর বন্ধ করার সমর্থন বন্ধ করে দেওয়া, তাহলে মামলাটা করলে এই যে লাখ লাখ লজিক্যাল রেজিস্ট্রেশনের নামে যেটা হয়রানি পশ্চিমবাংলায় হতো, অন্য রাজ্যে হচ্ছে না, এইটা হতো না। তাহলে অন্তপক্ষে সঠিক কাজটা হতো, প্রথমে মামলাটা করলে এই যে লাখ লাখ মানুষের হয়রানি হেনস্থা করছে পশ্চিমবাংলার মাটিতে, সেটা হতো না। যে হেনস্থা হয়রানি এবং মৃত্যুর মুখে অনেক মানুষ চলে যাচ্ছে, সেইটাকে রোধ করার জন্য মোস্তারি মানুষ যে মামলাটা করলো প্রথম, সেই মামলাটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারতেন, একজন মুখ্যমন্ত্রী হিসাবে, রাজ্যের জনগণের হিসাবে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণনা, যে কাজটা মোস্তারি মানুষ করেছে সেটা একটা মুখ্যমন্ত্রী করতে পারতেন। মুখ্যমন্ত্রী কেন করলেন না কেন? না, মুখ্যমন্ত্রী তো আমরা দেখলাম যে কোর্টে গেলেন, এমনিতে কোর্টে কেস ছিল নিশ্চয়ই। আচ্ছা, মুখ্যমন্ত্রী একটা কেস তো ছিল নাকি? মুখ্যমন্ত্রী এখানে যেমন বলা হয়েছে আদার্স আরো অন্যান্য কেসের সঙ্গে এক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, উনি তো গেলেন তার ফাইল চুরির কেসে গেছিলেন প্রথম, না কোর্টে গেলে ঠিক আছে, তার ফাইল করেছেন। তাহলে প্রথম তিনি আরো অনেক অনেক পরে গেলেন, এটা বুঝতে হবে। একটা জিনিস মুস্তাফিজ প্রথম করেছে, এটা যেমন খুব সত্যি, এবং এসআইআর নিয়ে যে লড়াইয়ের একটা ফল কিভাবে আপনি দেখছেন? এই সাফল্য তো গোটা ভারতবর্ষের একটা নজির, মোস্তারি মানে একটা ইতিহাস। আপনারা যেমন এর আগে জেনেছেন যে শাহবানু থেকে মোস্তারি বানু, শাহবানু যেমন সেটা আলাদা, যদিও শাহবানু একটা আমার ভারতবর্ষের মাটির একটা ডিভোর্স কেসের ব্যাপার, ডিভোর্স কেসে খোরপোশের মামলা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব অনেকের মহিলারা আজকে তার রায়ের ফলে আজকে সবাই সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে। ইতিহাস হয়েছে মোস্তারি বানু আজকে ইতিহাস, এটা আপনাকে বলতে পারি। 2 নম্বর কথা হচ্ছে, উনি যদি সুপ্রিম কোর্টে যাওয়ার ন্যায় বিচার দেওয়ার জন্য সত্যিকারই যদি থাকতেন, তাহলে এই যে অভয়া কাণ্ড ঘটলো আর্জিকারে, অভয়া বিচার পেল না কেন? সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গেলেন না? তামান্না খুন হলো, তাহলে তো তার কেসে কেন গেলেন না? না, ওই বিষয়গুলো রাজনৈতিক নয়, এটার সঙ্গে যুক্ত হবে। অভয়া একটা বিশাল কাণ্ড, সরকারের এইসব বিষয়ের সঙ্গে কি অবশ্যই যুক্ত আছে। উনি যেটা দেখাতে চান যে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, আমরা এটা কিভাবে এক করবো এসআইআর এর সঙ্গে ওইসব? আরে অবশ্যই আছে। মমতা ব্যানার্জিকে যেভাবে জনমানবের দরদি বলা হচ্ছে, মা মাটি মানুষ বলা হচ্ছে, এখন মা মানে মাংস, মা মানে মদ, মা মানে মিথ্যাচার, এই যে এটাতে পরিণত হয়েছে। সেই রকম মুখ্যমন্ত্রী যদি সত্যিকারে যাইতেন, আনিস খা খুন আছে, তার ইনসাফ পেয়েছে? স্বপন কোলে খুন আছে, তার বিচার পেয়েছে? ইনসাফ পেয়েছে? পাইনি। আমি যদি বলি এরকম এক এক করে কয়েকটা
ময়দুল মিদ্যা খুন হয়েছে, চাকরি কাজ দিতে হবে এই দাবিতে। তার রাজ্যের তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, ময়দুল মিদ্যা খুন হয়েছে, তার বিচার পেয়েছে, তার পরিবার কোনো কাজ পেয়েছে, বলতে পারবেন? এই যে লাখ লাখ এবং পশ্চিমবাংলায় 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে কাজ না পেয়ে যাচ্ছে, তাদেরকে হয়রান হেনস্থা হয়ে প্রতিদিন আসতে হয়েছিল। এই মামলাটা যদি না হতো, আজকে পরিবারে যে কেউ একজন উপস্থিত থেকে এসআইআর এর হিয়ারিং এর নোটিশে কাগজ জমা দিতে পেরেছে। আজকে মোস্তাফিজুর রহমান যদি না করতো, তাহলে লাখ লাখ যারা পরিযায়ী শ্রমিক এবং রাজ্যে 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক, তার বেশিরভাগকে সশরীরে এসে এই কাজ করতে হতো। অনেকে সশরীরে এসে কাজকর্ম ছেড়ে, অনেকে ট্রেনে যাতায়াত করতে আসতে গিয়ে মারা গেছে। আমি দিতে পারি, আমার নয়টার ছেলে কামাল হোসেন, আমারই নামে নাম, সেই ছেলেটি এসআইআর হিয়ারিং করতে আসতে গিয়ে আমাদের রানাঘাটে মারা গেছে, অনেকে মারা গেছে, বিড়ালা মারা গেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এইটা তো পরিচালনা। তাহলে এই যে লাখ লাখ কোটি কোটি পরিযায়ী শ্রমিক, তাদের পরিবারের নিরাপত্তা কাজ তিনি কাজ দিতে পারেন না, তাদেরকে হয়রানি করবার জন্য, তিনি এই বন্ধ করার জন্য তো প্রথম মামলাটা যেতে পারতেন। এটা আমার প্রশ্ন। আচ্ছা, 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্টে বেরোবে, আমরা কি আশা করছি? যেটা আমরা চেয়েছিলাম, এখানেই শেষ করবো, আমরা যেটা চেয়েছিলাম যে রাজ্যের সরকার এবং ইলেকশন কমিশন তারা যে উভয়কে দোষারোপ করে কাজটাকে ঢিলে করে দিয়েছে। লজিক্যাল ডিসিশনের নামে যে হিয়ারিং করার পরে যেটাকে সঠিকভাবে পাঠিয়ে তাদের নাম যাতে প্রকৃত ভোটার, মোস্তাফিজুর রহমান জানেন, আপনারা সুপ্রিম কোর্টে বলেছে, হুজুর এবং পিটিশনে বলেছে, আমার পশ্চিমবাংলার একজনও প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়, তার ব্যবস্থা নির্বাচন কমিশন রাজ্য সরকারকে করতে হবে, এই দায়িত্ব নিতে হবে। 28শে আমরা তো বুঝেছি পরিকল্পিত ভাবে এটা করছে, এবং আমরা জানি যে লজিক্যাল ডিসিশন হবে বেশ কিছু মানুষের নাম ভোটার লিস্টে নাম থাকবে না। তার জন্য আমাদের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমানের উকিলেরা বলেছেন যে আপনার জাস্টিস বিচার করতে হবে। তার জন্য আপনারা দেখেছেন যে আমাদের 20 তারিখ পর্যন্ত, 20 তারিখ পর্যন্ত আনন্দবাজারের খবর হলো 68,70,000 অলরেডি বাতিল করা হয়েছে। আমরা তো আনন্দবাজার দেখে এই করি না, আমরা একটা রিপোর্টিং, আপনাদের পত্রিকা আনন্দবাজার তো হচ্ছে বুর্জুয়া, না এটি বুর্জুয়া, এটা রিপোর্ট হতে পারে, এরা পেটি বুর্জুয়া, এরা যারা মানে কি বলবো কর্পোরেট মিডিয়া, এরা প্রিন্ট মিডিয়া, যাদের টাকা আছে, যাদের পিছনে ট্যাগ লাগা আছে, এমপি এমএলএ মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের হয়ে পিছনে কথা বলেন, আসল সত্যটা তুলে ধরে না, পরিযায়ীদের সঠিক কোর্টের বা আপনি বলছেন ঠিকই, নির্বাচন কমিশন যে রিপোর্ট গুলো করেছে সেই রিপোর্টে করেছেন ঠিকই, কিন্তু আমরাও তো জানি যে একটা অংশকে বাদ দেওয়ার যে পরিকল্পনা হয়েছে মামলা করার ফলে অনেক বড় অংশ মানুষ অন্তপক্ষে এই তালিকায় নাম থাকবে, কিন্তু কিছু মানুষকে নাম বাদ দেবে। তাদের না, আমাদের সবারই প্রত্যাশা জেনুইন ভোটার যারা সত্যি ভারতবর্ষের বা পশ্চিমবাংলার নাগরিক, তারা যারা একজনও বাদ না। আমরা যিনি মামলা করেছেন সবাই প্রত্যাশা করি, তাই না? যিনি মামলা করেছেন তিনি তো কোনো জাতি, ধর্ম বা বর্ণ, কোনো পার্টি রাজনীতি করেননি। উনি চেয়েছেন প্রকৃত যারা ভোটার তারা থাক, এবং আমরা আমাদের উকিল যেটা চেয়েছিল যে জাস্টিস দিয়ে এই বিচার করা হোক। তার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট 20শে ফেব্রুয়ারি রায় দিয়েছে, দায়িত্ব দিয়েছে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, তার মাধ্যমে একটা জেলায় জেলায় তুল করা হোক। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের জেলাতেও প্রত্যেকটা জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার সঙ্গে হচ্ছে ডিস্ট্রিক্ট জজ এবং পুলিশ এসপি, এই 3 জনের কমিটি করে এই যারা ভোটার লজিক্যাল হবে তাদের এইকে সম্পূর্ণ প্রকৃত ভোটার হবে, তা নিয়ে সাপ্লিমেন্টারি একটা তালিকা রেখে দেবে। কিন্তু সম্পূর্ণ করতে না পারে তাহলে সাপ্লিমেন্টারি একটা বের করার চেষ্টা করবে। কিন্তু সেখানেও আমাদের আতঙ্ক আছে, সন্দেহ আছে, যেটা বিহারে হয়নি। বলেছিল 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করার সুযোগ আছে, ভোট চলতে চলতে তাদের সাপ্লিমেন্টারি হবে, বিহারে হয়নি। যদি এখানে হয়, কারণ সাপ্লিমেন্টারি তালিকা তারপরে যারা বাদ যাবে তাদের নাম তোলার প্রসঙ্গটা বা ব্যাপারটা অন্য ধরনের এবং অনেক কষ্টদায়ক হবে। অবশ্যই আর দেখা যাবে লোকাল কোনো অফিসে নয়, সামনের সারিতে যিনি
একজন গ্রামীণ মহিলা মোস্তারি বানু লড়াই করছেন মামলাতে। আজকে লাখ লাখ যারা বাদ যাবে তাদের হয়ে আমাদের রাজ্যের মহামান্য হাইকোর্ট এবং জেলা কোর্টের মাধ্যমে যে দায়িত্ব অর্পণ করেছে, তিনি সামনের লড়াইয়ে লাখ লাখ এই প্রকৃত ভোটারে তিনি লড়বেন। তার সঙ্গে আমার পার্টি সিপিএম সামনের সারিতে থাকবে। এই লড়াই প্রকৃত ভোটারদের জন্য শুধু আইনি লড়াই থাকবেন না, রাস্তাতে দাঁড়িয়ে লড়াই হবে 28 তারিখের পরে। এটা আপনাকে দায়িত্ব আমরা বলতে পারি। যার ঘোষণা আমাদের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম গত 20শে ফেব্রুয়ারি তা আপনাদের সামনে বলেছেন প্রেস মিটের মাধ্যমে। ধন্যবাদ কামাল হোসেন সাহেবকে। আপনাদেরও ধন্যবাদ। মুস্তারি বানুর লড়াই আরো এগিয়ে যাক এবং পশ্চিমবঙ্গের মানুষ সুবিধা পাক, এই প্রত্যাশা করি আমরা আজকের এই প্রদর্শিকা টিভির আলোচনা শেষ করছি। ধন্যবাদ।